বন্ধুরা, আমি সুপর্ণা। রাতের বিভীষিকা চ্যানেলে আজ আবার একটি নতুন সত্যি ভৌতিক ঘটনার কথা ও তার অভিজ্ঞতার কথা তোমাদের জানাতে চলে এলাম। আশা করব তোমরা সকলেই ভালো সুস্থ আছো। সামনেই পুজো, আমাদের সবার প্রিয় উৎসব। তা আজকে যে ঘটনাটা আমি তোমাদের বলবো, সেই ঘটনাটা আমাকে পাঠিয়েছেন শ্যামনগর থেকে সৌভিক দাস। তা উনি লিখেছেন যে আমার বাড়ি শ্যামনগরে। আরেকটা কথা বলছি, আপনি হয়তো আমার থেকে বয়সে অনেকটাই ছোট, তাই দিদি বলে সম্বোধন করলাম না। আমি সার্ভিস করি, সামনেই অবসর নেব। আমার পরিবারে এখন আমরা স্ত্রী আর আমি আর এক কন্যা, মানে আমার একটা মেয়ে, রিসেন্ট ওকে বিয়ে দিয়েছি। তা সেদিন আপনার চ্যানেলে একটা ঘটনা আমি শুনলাম, বেশ আমার খুব ভালো লাগলো। তাই ভাবলাম আমার জীবনের অনেক তো অভিজ্ঞতার কথা রয়েছে, তা আপনাকে যদি জানাই তাহলে আপনি আপনার চ্যানেলে পড়ে শোনাবেন। তা ঘটনাটা হলো এই যে আমার বাবা অনেক আগেই মারা গেছেন। তখন আমরা পড়াশোনা করি, আমরা বলতে আমি, আমার বোনেরা। তো তখন বাবা যখন মারা গেছে, তখন বলতে গেলে তো আমরা ছোটই, সেরকম বড় না। বাবার স্ট্রোক হয়েছিল। তা বাবা মারা যাবার পরেও অনেক কিছু দেখেছি আমরা, অনেক কিছু অনুভব করেছি। যতদিন না বাৎসরিক কাজ হয়েছে, এই একটা বছর আমরা বাবাকে দেখেছি। মানে বলতে গেলে বাবা যেন আমাদের সাথে সাথেই ছিল, আগলে রেখেছিল, এরকম একটা ব্যাপার। তা বাবার সেসব কিছু আমি আর বলছি না, কারণ ঘটনাটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমি বলছি না। আর তাছাড়া আমি এইসব না কোনো দিন বিশ্বাস করতাম না। আমি যখন পড়াশোনা করতাম এগুলো বিশ্বাস করতাম না। বাবা যখন মারা যাওয়ার পর থেকেই আমি এইগুলোকে বিশ্বাস করি, খুবই বিশ্বাস করি। তা যাই হোক, আসল কথায় আসি। আমি পড়াশোনা শেষ করে চাকরি পেয়ে বোনেদের বিয়ে দিয়ে তারপর আমি নিজে বিয়ে করি। তখন আমার মা ভালো ছিল, সুস্থ ছিল, কোনো রোগ বালাই ছিল না। তবে হ্যাঁ, ওনার প্রেশারটা ছিল আর হার্টের দোষ দেখা দিয়েছিল। এখন তো অল্প বয়স থেকেই হার্টের রোগ, প্রেশার এগুলো দেখা যায়। তা আমার মেয়ের বয়স যখন ওই 2-2.5 বছর হবে, তখন আমার মার হঠাৎ সেরিব্রাল স্ট্রোক হয়। একদিন দুপুরবেলায় ওনার সেরিব্রাল স্ট্রোক হয়, অ্যাটাক করে। তা আমরা সঙ্গে সঙ্গে বোনেদের খবর দিই, বোনেরাও আসে, তা হাজব্যান্ডরাও আসে। তারপরে কিছু আত্মীয়স্বজন সবাইকে বলি, তারাও কিছু অনেক আত্মীয়স্বজন আসে। তা সবাই মিলে আমরা গিয়ে মাকে হসপিটালে ভর্তি করি। মাকে যখন হসপিটালে ভর্তি করি তখন ওই 2-2:30 বাজে। তা আমার স্ত্রী মেয়েকে নিয়ে বাড়িতে একাই ছিল, কারণ মেয়ে তো ছোট, সেই জন্য আমার স্ত্রী আর যায়নি। মা তখন কিন্তু যখন ভর্তি করেছিলাম, মার যখন স্ট্রোক হয়েছে, তখন থেকেই মার কিন্তু কোনো সেন্স ছিল না। তা হসপিটালে ভর্তি করার পরেও ডাক্তাররা সেরকম কিছু বলেনি, ভর্তি করে নিয়ে চিকিৎসা চলছে। আমার স্ত্রী তো বারেই ফোন করছে কেমন আছে মা, শোনার জন্য, কারণ একটা নিজ বাড়িতে খুব একা রয়েছে, চিন্তা করছে। আর তাছাড়া আমার স্ত্রী মাকে খুব ভালোবাসতো, আর মাও খুব ভালোবাসতো। আর আমার মেয়ে আমার মাকে মা করে ডাকতো, মানে মাম্মাম বলতে গিয়ে মাম্মাম বলতো, সেটাকে মা করেই বেশি ডাকতো। যখন সন্ধে হয়, এই ঠিক 6টার সময়, সন্ধে হচ্ছে 6টার সময়, আমার মা মারা গেলেন। আমি প্রথমে স্ত্রীকে জানাইনি, কারণ যদি ভয় পায়, একা রয়েছে মেয়েকে নিয়ে। তারপরে সবাই আমাকে বলল যে স্ত্রীকে জানাও, পরে শুনলে হয়তো কষ্ট পাবে, জানিয়ে দাও। তা আমি স্ত্রীকে ফোন করি। তখন তো মোবাইল ছিল না, তখন তো টেলিফোন।
তাই ল্যান্ডলাইনে ফোন করে আমি কথাটা বললাম। যখন আমি কথাটা বলছি তখনও আমাকে কেমন যেন গলার স্বরটা মানে কাঁপা কাঁপা, শুধু বলল আমি জানি, বলে ফোনটা কেটে দিল। তাই আমি ভাবছি কি জানি আত্মীয় স্বজনরা রয়েছে, তাদের মধ্যে হয়তো কেউ বলেছে। তা আমি আর কিছু বললাম না, আর ফোনও করলাম না। তা আমাদের মাকে নিয়ে আসতে বেশ রাত হয়েছিল, বেশ অনেকটাই রাত হয়েছিল, 12টা 12:30 বেজেছিল। যখন মাকে নিয়ে এলাম তখন দেখলাম আমার স্ত্রী চুপচাপ, কথা বলছে না। মানে কাঁদছে তো অবশ্যই, সে তো বলার নয়, এটা আর কি বলবো। দেখছি বেশ চুপচাপ, মানে কোনো কথাই করছে না, আর কীরকম যেন একটা পাথরের মতন হয়ে গেছে। তাই আমি ভাবলাম মার শোকেই হয়তো এরকম হয়েছে। তারপরে মার সব কাজটা সেরে টেরে আমরা বাড়ি ফিরেছি। সবাই তো তখন শোকে, যে যেরমভাবে বসে আছে সবাই চুপচাপ বসে আছে। তখন আমার স্ত্রী সবাইকেই বলছে, জানো কালকে কি হয়েছিল? তো সবাই বলছে কী হয়েছিল? তখনও অনেকক্ষণ চুপ করে থেকে বলছে, বলে সন্ধে কি 7:10-15 হবে, তা বুলটি তো ঘুমিয়ে পড়েছে। তা আমি ঘুমিয়ে পড়েছে, বুলটি শুয়ে রয়েছে ঘুমাচ্ছে, আমি ওর পাশে খাটে হেলান দিয়ে বসে রয়েছি। তা চুপচাপ বসে চিন্তা করছি কীরকম আছে, কি হচ্ছে ওখানে। তোমাদের বারে বারে চিন্তা করছি, ফোন করছি, তোমাদের বারে বারে ফোন করছি, তোমাদেরও তো চিন্তা হচ্ছে। তা বারে বারে আমি তো ফোনও বেশি করতে পারছি না, যতবার ফোন করছি তোমরাও হচ্ছ, ব্যস্ত রয়েছো। তা হঠাৎ এই চিন্তা করতে করতে হঠাৎ দেখি বাইরের গেটটা খুললো কে। তা বাইরের গেটটা যে খুললো, তাই আমি বললাম কেউ বোধহয় আসছে। তাই আমি তখন আবার একটু উঠে বসলাম, মানে সোজা হয়ে বসলাম। তারপরে দেখি গেটটা খুলে সোজা একদম সিঁড়ি দিয়ে উঠে বারান্দার গেটে চলে এলো। বারান্দার গেটটা এসে তালাটা ধরে দুবার নাড়ালো। তা আমি ঘর থেকেই নামছি আর বলছি কে কে, কোনো উত্তর নেই। তা আমি দরজাটাকে খুলে বেরোচ্ছে, লাইটটা জ্বালালাম বারান্দার, লাইটটা জ্বালিয়ে দেখি কেউ নেই। যখনই বারান্দার গেটটায় তালাটা নাড়িয়েছে আমি কিন্তু তখনই সঙ্গে সঙ্গে বলতে গেলে চলে এসেছি, আমি কিন্তু দেরি করিনি। এসে লাইটটা জ্বালিয়ে দেখি কেউ নেই। হ্যাঁ কী হলো, কে এলো, হ্যাঁ কে? তাও এপাশ ওপাশ দেখছি, কেউ নেই কোথাও। তালাটা খুললাম, খুলে আমি নিচের গেটটাও খুললাম, খুলে বাইরেও এসে দেখি কেউ নেই। তাই কে হতে পারে? দেখলাম ওই মেন রাস্তার ওই দিকটা কয়েকজন দেখলাম কাকু জেঠু, এরা সব কথা বলছে। তা আমি ওই দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছি, এই দিকেও তাকাচ্ছি, কারণ এই দিকে তো সব বাড়ি, এদিকে বাড়িতে সব অনেকে লোক কথাবার্তা বলছে, সমস্ত কিছু লাইট ফাইট জ্বলছে সবাই, কিন্তু বাইরে কাউকে তো সেরমভাবে দেখছি না। কাকে জিজ্ঞাসা করব? তাই দেখি ওই কাকু ওই দাদারা সব দিকে আসছে। তা আমি ওদের জিজ্ঞাসা করলাম যে আচ্ছা কাকু, ওই রোড থেকে কি আমাদের বাড়িতে কেউ আসছিল, মানে আসতে দেখেছেন কাউকে আমাদের বাড়ির দিকে? আপনারা তো সবাই চেনেন আমাদের বাড়ির লোকজনদের। তা বলছে কই না তো বৌমা, কেউ তো আসেনি, আমরা তো এখানেই দাঁড়িয়ে রয়েছি। বলছে কেন, কি হয়েছে? তাই আমি বলছি যে না, ওই একজন বারান্দা উঠোনে গেটটা খুললো, উঠোনে গেটটা খুলে সে সিঁড়ি দিয়ে উঠলো, উঠে বারান্দার গেটটার তালাটা দেওয়া থাকে না, তালাটা 2-3 বার নাড়িয়ে, আর কোনো আওয়াজ নেই। আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে এলাম, কিন্তু কাউকে আমি দেখতে পাচ্ছি না। তাই জন্য আমি বারান্দার গেটটা খুলে আমি এখানটা এসে দাঁড়িয়ে রয়েছি। তখন সবাই ওর দিকে তাকিয়ে বলছে যে না তো, এখানে কেউ তো ঢোকেনি এই রাস্তায়, আমরা দাঁড়িয়ে রয়েছি তো ওখানটায়। তাই কী ব্যাপার হলো আমি তো বুঝতে পারছি না। তা
তা আমাকে যেসব বুলটি কোথায়, আমি বলছি বুলটি ঘুমাচ্ছে। তো বলছে না না কেউ আসেনি, হয়তো এমনি হয়তো দেখো বিড়াল টিড়াল ঢুকেছে বোধহয়, বিড়াল ঢোকার গেটের মধ্যে দিয়ে ঢুকেছে, নাড়া পড়েছে সেই জন্য তালাটা। তা আমি কী জানি গেট খুললো, তা আমি আর কিছু বললাম না। আমি ভেতরে এসে আবার তালা দিয়ে ভেতরে ঢুকেছি। ঢুকেই দেখি বুলটি উঠে গেছে। তা আমি বলছি বুলটি উঠে গেছো বলে আমি ওকে যেই কোলে নিয়েছি, ও সঙ্গে সঙ্গে দেখি দরজার সামনে শোকেসটার সামনে দেখিয়ে বলছে মা মা মা, এরম করে যাচ্ছে। আমি বলছি মা কোথায়? হ্যাঁ মা মা। আমি বলছি তোমার মা কোথায়? মা তো অসুস্থ, শরীর খারাপ না, মাকে ডাক্তারখানায় দেখাতে নিয়ে গেছে না, মা কোথায়? মা আসবে, একটু পরে আসবে। ও শুধু মা মা করছে। তা আমি ওকে নিয়ে তখন মানে মনের মধ্যে আমার একটা সন্দেহ হচ্ছে যে এরকম হলো কেন, ও মাকে দেখছে অথচ কে ঢুকলো। এই বলতে বলতেই সামনের বাড়ি ওই কাকিমা এসে দরজা নাড়িয়েছে, ওই গেটটা খুলে ঢুকে আবার তালাটা নাড়িয়েছে। তা আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে দেখি কাকিমা। তা আমি কাকিমাকে জিজ্ঞাসা করলাম কাকিমা তুমি কি একটু আগে এসছিলে? তো বলছে না তো, আমি তো এই এলাম। আমি তাহলে এর আগে কে এলো, এরকম গেট খুললো, নিচের গেটটা খুললো, খুলে আবার বারান্দার গেটটা তালা নাড়ালো, বলে কখন? আমি যে এই ধরো তাও 10-15 মিনিট হলো। তো বলছে না তো, আমি তো এই এলাম, আমি তো জানতে এলাম যে কেমন আছে দিদি, কেমন আছে এটা জানার জন্যই এলাম, কোনো খবর পেয়েছো? তা আমি আবার বললাম যে না, ওই বলছে ওই রকমই আছে, এই বলছে তো। তা বলছে ওই রকমই আছে, হ্যাঁ। তবে মনে হলো সবাই মনে হচ্ছে যেন জানে, আমাকে কিছু বলছে না। তো আমার না তখন থেকে কীরকম একটা সন্দেহ হলো, আমি তাহলে কি কিছু হয়েছে অঘটন বলে আমি আর ঢুকিনি। কাকিমা তো চলে গেল বাড়িতে। আমি ওই বারান্দার চেয়ারে বুলটিকে নিয়ে বসে রইলাম। তারপরেই তো তুমি ফোন করতে তখন জানলাম যে মা আর নেই। তা স্ত্রীর মুখে এই কথাটা শুনে সবাই তো আমরা অবাক, যে তাহলে মা এসে ওকে জানিয়ে দিয়ে গেল যে সে আর নেই, এসেছিল লাস্ট একবার এখানে ঘুরে গেল। তারপরে তো কাজ টাজ মিটলো, 11 দিনে সব কাজ টাজ মিটলো। মিটে যাওয়ার পরে সেরকমভাবে আর আমরা দেখিনি মাকে, যাই হোক। তারপরে 1 বছর আস্তে আস্তে কাটলো, 1 বছর কাটতে তা আমরা বাৎসরিকটাও করলাম। করার পরে আমার বোন, তারপরে আমার মাসি, মেসো এরা বলল যে একটা কাজ কর, তুই গিয়ে বরং গয়ায় পিণ্ডটা দিয়ে আয়। মাও গেছে, বাবা তো আগে চলে গেছে, মাও তো চলে গেছে, দুজনারই একসঙ্গে পিণ্ডটা দিয়ে আয়। তা আমি এগুলো ভেবে চিনতে একদিন ঠিক করলাম যে ঠিক আছে যাব একদিন, বলে আমিও গেলাম গয়ায় পিণ্ড দিতে। তা গয়ায় পিণ্ড তো অনেকেই দিতে গেছে, অনেকেই জানে গয়া পিণ্ড দেওয়ার জায়গাটা কীরকম হয়, কেমন ধরনের, সেটা আমি ব্যাখ্যা আর করছি না, সেটা ব্যাখ্যা করে আর কোনো লাভ নেই, অনেকে জানে। আমি শুধু ঘটনাটা বলছি। আমি যখন পিণ্ডটা দিতে গেছিলাম তখন বিকেল বলতে বেশ ভালোই বিকেল আর কি, 5টা 5:30 এরম হবে। তা আমাকে পান্ডা যে ধরলাম, সেই পান্ডা আমাকে সব মন্ত্রতন্ত্র বুঝিয়ে নিয়ে পরিয়ে টরিয়ে আমাকে বলল তুমি গিয়ে দিয়ে এসো পিণ্ডটা। সেই পিণ্ড দিতে যাওয়ার জায়গাটা তো খুবই ভয়ঙ্কর, সেটা আর কি বলবো। পুরো তো অন্ধকার একটা গুহার মতন, কিচ্ছু তো দেখা যায় না, সে যে কি জায়গা। আপনাকে যে আমি ঘটনাটা বলছি এখনও আমার চোখের সামনে ভেসে উঠছে, আমার সেই সিনটা, আমার এখনও যেন হাত পা কাঁপছে। আমি যখন পিণ্ডটা এরমভাবে দিচ্ছি, পরিষ্কার দুটো হাত ভেতর থেকে মানে নিচ থেকে উঠে এসে পিণ্ডটা এরম নিল। ওইটায়
দেখে মানে একটু আলোয় প্রদীপ টদীপ জ্বালানো, এতে ওইটা দেখে মানে আমি আর ওখানে নেই। আমার যে তখন কি অবস্থা হয়েছিল আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। ওখান থেকে পিণ্ডটা দুজনের নামে দিয়ে একটাই শুধু মানে একটা মানুষের যেরকম দুটো হাত হয় ঠিক সেরকম দুটো হাত উঠে এসে পিণ্ডটাকে নিল। আমি ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। এসে আমি বাইরে রীতিমতন না কাঁপছি, থরথর করে ঘাম পড়ছে, ঝরঝর করে ঘাম পড়ছে, আর আমার চোখ টোক লাল হয়ে গেছে, কীরকম ভয়ে আমি কাঁপছি, মানে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি। তখন পান্ডা দেখে বুঝতে পেরেছে। পান্ডা তখন আমার গায়ে হাত বুলিয়ে বলল, এটা হয়, এটা কিছু না, হিন্দিতেই বলছে, তুমি যাও, সব ঠিক আছে, তোমার ভাগ্য ভালো, তোমার হাত থেকে নিয়েছে, এসব অনেক কিছু বুঝিয়ে বলল। বলে টোলে সে পান্ডা আর কি নিজের কাজে আবার বেরিয়ে গেল। আমি ওখান থেকে চলে এলাম। এসে বাড়িতে এসে আমি সবাইকে বলছি, আমার স্ত্রীকে, মাসি, মেসো, পিসি, আমার বোনের বর, আরও সবাই এসেছিল শুনতে, তাদের সবাইকে ঘটনাটা আমি বললাম। তারা তো শুনে সব চোখ বড় বড় করে তাকিয়ে রয়েছে। শুনে বলছে, তাহলে তোর পিণ্ডদানটা নিল, মা নয়তো বাবা যাই হোক দুজনা নিল পিণ্ডদান, তোর এটা পিণ্ডদানটা করে তোর সার্থক হলো, নিয়েছে তারে। কিন্তু তারা তো বলছে নিয়েছে, সব কিছু বলছে বুঝছি, কিন্তু সেই সময় যে আমার অবস্থাটা হয়েছিল সেটাকে আপনার মানে বলে আমি বোঝাতে পারবো না। তো এই ছিল আজকের আমার অভিজ্ঞতার কথা, আপনাকে জানালাম। আপনি আপনার চ্যানেলে পড়ে শোনাবেন, তাহলে আমিও শুনতে পাবো। আর এই ঘটনাটা বিশ্বাস অবিশ্বাসের কিছু নেই, আমার মনে হয় এই ঘটনাটা অনেকের সাথেই ঘটেছে, এইটা আমার বিশ্বাস। কারণ আমি অনেক কিছু শুনেছি, পরে এসে আমার বন্ধুদের সঙ্গে মানে আমার অফিসে কলিগদের কাছেও অনেক শুনেছি। তো এটা অবিশ্বাসের কথা নয়, এটা সবাই বিশ্বাস করবে, করা উচিত। তা এই ঘটনাটাই আপনাকে জানালাম। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। তা এই হচ্ছে ঘটনা। দেখো, এখানে আমি কিছুই বলবো না, তোমরা কমেন্টে বলো তোমাদের এতে কি মত, তোমাদের কি মনে হয়। কারণ আমি আগেও বলেছি, এখনও বলছি যে এমনও কিছু ঘটনা এরকম ঘটে যার পেছনে কোনো যুক্তি কাজ করে না, কোনো বৈজ্ঞানিক কারণ খুঁজেও পাওয়া যায় না, অথচ কিন্তু ঘটনাটা ঘটে। তো এই ঘটনাটা পড়ে আমার আরেকটি ঘটনা মনে পড়ে গেল, আমার পরিচিত কাকিমার মুখে শোনা। তার শাশুড়িরও এরকম পিণ্ডদান দিতে গিয়ে সেও হাত বাড়িয়ে পিণ্ডটা নিয়েছিল। সেই ঘটনাটা আমার মনে পড়ে গেল। আমার এই ঘটনাটা মনে ছিল না, কারণ অনেক ছোটোবেলার ঘটনা সব শুনেছি। তো এই দাদার ঘটনাটা পড়ে আমার পুরো মনে পড়ল। তা আজকের ঘটনাটা তোমাদের শুনে তোমরাও জানাবে যে তোমাদের কি মতামত। আর রাতের বিভীষিকাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এরপর আরও অলৌকিক ও ভয়ঙ্কর সব সত্য ঘটনা শোনার জন্য, যার পিছনে কোনো যুক্তি কাজ করে না। ধন্যবাদ। আবার আসবো নতুন সত্য ভৌতিক ঘটনা নিয়ে।